যে কোনো শাক রান্না আমরা সবাই করতে পারি, তবে আমি যেভাবে করে শাকটা ভাজি করি সেটাই আজকে শেয়ার করব। এখানে হেলেঞ্চা শাক ভাজি করব। খুবই মজাদার এই শাক ভাজিটা গরম ভাতের সাথে অনেক বেশি সুস্বাদু মনে হয় খেতে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে হেলেঞ্চা শাক নিয়ে নিলাম। এটা বাজার থেকে কেনা শাক না, গ্রাম থেকে ক্ষেতে থেকে তুলে আনা শাক। কোনো ডাঁটা নাই, শুধু মাথার অংশটা কেটে নিয়েছি। এই মাথার অংশের শাকটা যে এত টেস্টি হয় এটা আমি আগে ভাবতেই পারিনি। আর আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে এর স্বাদের তুলনা হবে অতুলনীয়। তো অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে শাকগুলোকে আমরা ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার পর তারপর বাগার দিয়ে রান্নাটা করব। এজন্য শাকটা কিন্তু খুবই কচি এবং খুবই সুস্বাদু হবে রান্না করলে। কারা কারা খেতে পছন্দ করেন এই হেলেঞ্চা শাক বা হেঁচি শাক, তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অল্প পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখবো। একবারে কিন্তু সবগুলো শাক দেওয়া যায়নি, তো 2 থেকে 3 মিনিট লবণ দিয়ে ঢেকে রাখার ফলে শাকগুলো অনেকটাই কমে গিয়েছে। এখন আমি বাকি শাকগুলো দিয়ে দেব। একবারে যদি এরকম শাকগুলো কড়াইতে না দেওয়া যায় তাহলে দ্বিতীয়বারে একসাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। তবে লবণের পরিমাণ প্রথম পর্যায়ে কিন্তু একেবারে কম দিতে হবে, কারণ শাকগুলো প্রথমে অনেক বেশি দেখে মনে হয় কিন্তু পরে একেবারেই কমে যায়। এই জন্য লবণটা যদি প্রথমেই বেশি দেওয়া হয় তাহলে শাক ভাজিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না, লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো শাকের খুব বেশি মশলাপাতির প্রয়োজনই হয় না, শুধু মরিচ এবং লবণের পরিমাণ যদি ঠিক রাখা হয় তাহলেই কিন্তু যে কোনো শাক ভাজি অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো শাক ভাজি কিন্তু আমরা সবাই করতে পারি, তবে যারা ব্যাচেলার অথবা নতুন রাঁধুনি আছেন তারাই কিন্তু এই শাক ভাজিটা দেখে নিতে পারেন। তো এখন আবারও দ্বিতীয় পর্যায়ে শাকগুলো দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে অবশ্যই মিশিয়ে দিতে হবে। এবং ঢেকে রাখার পর 2 মিনিট ঢেকে রাখার পর যখন শাকগুলো নরম হয়ে যাবে ঠিক তখনই আবারও একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এবং পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি গাছ থেকে ছিঁড়ে কয়েকটা মরিচও দিয়ে দিলাম। মরিচ দিয়ে প্রথমে এভাবে লবণ দিয়ে, শুধুমাত্র লবণ দিয়েই শাকটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমি যেভাবে রান্নাটা করি এই শাক রান্নাটা, আর এভাবে করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। একবার এভাবে করেই দেখবেন, সেটাই আমি আজকে শেয়ার করছি। তো এখন একটা স্পুন দিয়ে এভাবে করে শাকগুলোকে আরও বেশি নরম করে দিতে হবে। যখন পানিটা ঠিক শুকিয়ে আসবে ঠিক তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে, অথবা কোনো কাঠের চামচ দিয়েও এভাবে করে শাকগুলো, আমরা বলি যে গুঁতো দিয়ে দিয়ে শাকগুলোকে নরম করে ভেঙে চুড়ে দিতে হবে। এই শাকগুলো ভেঙে চুড়ে যদি না দেয়া হয়, যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু শাক ভাজিটা একেবারে ভালো লাগবে না। অবশ্যই শাকগুলো ভেঙে চুড়ে নরম করে একেবারে ভর্তার মতো করে রান্না করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি এবং এখন চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। খুব বেশি সময় যদি শাক রান্না করা হয় তাহলে শাকের যে সবুজ রঙটা থাকে সেটা কিন্তু আর থাকে না, চলে যায়। এবং এই উপকারী শাকটার উপকারিতাও কিন্তু থাকে না যদি সবুজ রঙটা চলে যায়। এজন্য মাত্র 10 মিনিটেই কিন্তু এই শাক রান্নাটা হয়ে যায়। যত কম সময়ে রান্না করা হবে ততই কিন্তু শাকের ভিটামিনটা ঠিকমতো থাকবে। এই শাকের প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি আছে এবং কিছু ভিটামিন বিও আছে। বাচ্চাদের জন্য অনেক উপকারী এই সেচি শাক বা হেঁচি শাক বা হেলেঞ্চা শাক। অবশ্যই কিন্তু এইভাবে করে শাক রান্নাটা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তবে বাচ্চাদের জন্য যদি শাকটা রান্না করেন তাহলে ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে বা ব্যালেন্স করে দিতে হবে। তবে যে কোনো শাক রান্নাই কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো
দেখে নিতে পারবেন যে পানিটা ছিল সে পানিটা কিন্তু সম্পূর্ণই আমি শুকিয়ে নিচ্ছি। আর পানিটা যদি শুকিয়ে নেওয়া হয় তারপরে বাগার দেওয়া হয় তাহলেই শাক রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। যে কোনো রান্নায় ছোট ছোট টিপস ফলো করলেই রান্নাটা আরও বেশি ভালো হয়। তো আমি জিরে ফোড়ন দিয়ে শাকটা বাগার দিয়ে নিচ্ছি এবং অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে। পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে যদি শাক বাগার দেওয়া হয় তাহলে শাকের স্বাদটা অনেক বেশি ভালো হয়। গরম ভাতে আর কিছুই লাগে না যদি এরকম এক বাটি পরিমাণ শাক থাকে। তো এখন এই পেঁয়াজ রসুন খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে লাল করে ভাজা যাবে না। হালকা রং যখন চলে আসবে 2-3 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন হালকা রং চলে আসবে ঠিক তখনই আমরা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে তেলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তেলটা ফুটে উঠলেই বোঝা যাবে যে পেঁয়াজ এবং রসুনের কাঁচা ভাবটা চলে গিয়েছে। যখন পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যাবে তখনই আমরা শাকগুলো দিয়ে দেব। লাল করে ভাজার কিন্তু কোনোই দরকার নেই। অনেকেই আছেন পেঁয়াজ এবং রসুন খুব লাল করে ভেজে নেয়, সেটা কিন্তু পেঁয়াজ রসুনের যে উপকারিতা সেটাও থাকে না। মাঝে মাঝে শাক খেলে আমাদের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। যাদের হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা কিংবা ডায়াবেটিসের সমস্যা আছেন তারা কিন্তু বেশি করে শাক খাবেন। যদি শাকটা হজম করতে পারেন তাহলে অনেক বেশি উপকারিতা পাবেন। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে যতটুকু পানি আছে অতটুকু পানি শুকিয়ে নেব এবং পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের শাক ভাজিটা হয়ে যাবে। তো এই সহজ একটা রেসিপি সবাই ভাবতে পারে এত সহজ রেসিপি কেন আবার ইউটিউবে দিতে হবে, কিন্তু যারা নতুনভাবে রান্না করছেন তারা কিন্তু দেখে শিখে নিতেই পারেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি আরও কিছুটা সময় নেড়েচেড়ে শাকটা নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।